গ্যাস মানে অনিশ্চয়তা, আসবে যে কোনো গ্যারান্টি নেই। গ্যাসের লাইনের ভাড়াও দিতে হয়, তার মধ্যে 1500-1600 টাকা করে সিলিন্ডারও কিনতে হয়। রাত 9টায় আছে তাও নিবে আর জ্বলে। প্রেশার খুব কম দেখে আমাদের এখন সিরিয়ালে অনেক থাকতে হয়। রমজানের শুরুতে রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তিতে আবাসিক গ্রাহকরা। কম চাপ, ফিলিং স্টেশনেও চাহিদার বিপরীতে ঘাটতি 400 মিলিয়ন ঘনফুট। কৃত্রিম বুদ্ধিমত্তার দক্ষতায় ঘাটতি, দেশে স্টার্টআপ বিনিয়োগে ভাটা। 1 বছরের ব্যবধানে কমেছে 41%। সহজ নীতিমালা ও কর কমানোর পরামর্শ। ঢাকার পানগাঁও কন্টেইনার টার্মিনাল কার্যকরে নির্ধারিত ভাড়াপথে তুলে নিল চট্টগ্রাম বন্দর। কাস্টমসের কড়াকড়ি কমানোর আহ্বান, পণ্য পরিবহন বাড়ানোর আশা। ঈদ ও বাংলা নববর্ষ ঘিরে বেড়েছে রাজশাহী সিল্কের চাহিদা। নগরীর দোকানগুলোতে ভিড়, অন্তত 60 কোটি টাকার পণ্য বিক্রির আশা ব্যবসায়ীদের। এবং যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিল কানাডা ও চীন। প্রস্তুতি নিচ্ছে মেক্সিকো। উত্তেজনা নিরসনে বাণিজ্য চুক্তির কথা ভাবছেন ট্রাম্প। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ইয়ানু শিফাত। রমজানের শুরু থেকে গ্যাস সংকটে বিপাকে পড়েছেন রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারা। তাদের ভরসা ইলেকট্রিক সিলিন্ডার কিংবা মাটির চুলা। শুধু আবাসিকে নয়, ফিলিং স্টেশনগুলোতেও রয়েছে গ্যাসের সংকট। বেশিরভাগ স্টেশনেই দেখা যায় যানবাহনের দীর্ঘ সারি। তিতাস বলছে প্রয়োজনের চেয়ে প্রায় 400 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কম থাকায় দেখা দিয়েছে সংকট। তাসনিয়া নিশাত মিমের প্রতিবেদন। ইফতার বানানোর তোড়জোড় থাকলেও বাদ সেধেছে তীব্র গ্যাস সংকট। রাজধানীর কাঁঠাল বাগানের এই গৃহবধূ তাই রান্না করেন ঘরে তৈরি চুলার সাহায্যে। বললেন বেশিরভাগ সময় ভুগতে হলেও রোজা এলে ভোগান্তি বাড়ে কয়েক গুণ। গ্যাস মানে অনিশ্চয়তা, আসবে যে কোনো গ্যারান্টি নেই। রোজা রেখে মানুষ যদি এরকম রান্না বাড়ির জন্য এত অনিশ্চয়তায় ভুগে, তাই তো অনেক সমস্যা। শুধু এই গৃহিণী নন, তীব্র গ্যাস সংকটে বিপাকে পড়েছেন রাজধানীর কাঁঠাল বাগান, কলা বাগান, হাতিরপুল, সেন্ট্রাল রোড এলাকার বাসিন্দারা। বাধ্য হয়েই রান্না করতে হচ্ছে ইলেকট্রিক সিলিন্ডার কিংবা লাকড়ির চুলায়। এতে একদিকে জ্বালানির খরচ যেমন বেড়েছে, তেমনি গ্যাস না পেলেও তিতাসকে গুনতে হচ্ছে বিল। রাত 12টার পরে আসে আর হয়তো ভোর 4টা-5টা পর্যন্ত থাকে। গ্যাসের লাইনের ভাড়াও দিতে হয়, তার মধ্যে 1500-1600 টাকা করে সিলিন্ডারও কিনতে হয়। রোজার আগে রাত 3টার সময়টা পাক করা লাগে। ইফতারি করে খাওয়া যায় না, সব অনেক দিকে অনেক সমস্যা। এদিকে রমজানের শুরুতেই রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে দেখা দিয়েছে গ্যাস সংকট। গ্যাসের চাপ কম থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন যানবাহন চালক ও মালিকরা। ভোগান্তি তো আছে, প্রচুর সিরিয়াল হয়, পাবলিকে গ্যাস পাইতেছে না। প্রেশার খুব কম দেখে আমাদের এখন সিরিয়ালে অনেক থাকতে হয়। তিতাস বলছে চাহিদার তুলনায় প্রায় 400 মিলিয়ন ঘনফুট গ্যাস কম থাকায় গ্যাসের এ সংকট। তবে অচিরেই সমস্যার সমাধান হবে বলে দাবি তাদের। পেট্রোনালাকে আসলে আমাদের জন্য প্রতিদিন 1960 মিলিয়ন গ্যাস আমরা চাচ্ছিলাম আমাদের কাছে, যে আমাদের মোটামুটি স্বাভাবিক রাখার জন্য। আমরা এখন আসলে পাচ্ছি অনেক কম। গত 3-4 দিনে যে সমস্যাটা ছিল, চাচ্ছে আরেকটু ভালো গ্যাস পাওয়া যাবে রমজান মাসে ভোগান্তি কমাতে বিশেষ ব্যবস্থায় গ্যাসের সরবরাহ বাড়ানোর দাবি রাজধানীবাসীর। চলতি বছর শীতের পুরোটা সময় ছিল গ্যাস সংকট। এ পটভূমিতে মার্চের শুরুতে শুরু হয়েছে রমজান মাস। গ্যাস নিয়ে এ মাসে ভোগান্তি যেন না পোহাতে হয়, এ ব্যাপারে অন্তর্বর্তী সরকার কার্যকর ও টেকসই পদক্ষেপ নেবে, এমনটি প্রত্যাশা নগরবাসীর। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। দর্শক, অর্থ বাণিজ্যের পাশাপাশি আজ আমরা আলোচনা করব স্টার্টআপের উদ্যোগ নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ইন্টেলিজেন্স মেশিন লিমিটেডের প্রতিষ্ঠাতা মোহাম্মদ অলি আহাদ। এ সময়ের বাণিজ্যে স্বাগত আপনাকে জনাব অলি আহাদ। আমরা আলোচনা আগাবো, তার আগে আমরা এই বিষয়ে একটি প্রতিবেদন দেখে নিব। কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষতার ঘাটতিতে ভাটা পড়ছে দেশীয় স্টার্টআপে। দ্রুত কর্মসংস্থানের জন্য স্টার্টআপ সম্ভাবনাময় হলেও গত বছর এ খাতে বিনিয়োগ কমেছে 41%। প্রচলিত ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে মিল রেখে উচ্চ কর আরোপ সফল স্টার্টআপের জন্য বড় বাধা বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছেন সাদিক হাসান ইমন।
তথ্য প্রযুক্তির অগ্রগতির সঙ্গে পাল্লা দিয়ে আইসিটি ভিত্তিক তারুণ্য নির্ভর স্টার্টআপ উদ্যোগ বাড়ছে। তবে গেল বছর 2023 সালের তুলনায় কমেছে বিনিয়োগ। এ লক্ষ্যে করা চুক্তির সংখ্যাও কমেছে। বিদেশ থেকে আসা বিনিয়োগের পাশাপাশি কমেছে স্থানীয় বিনিয়োগের পরিমাণও। উদ্যোক্তারা বলছেন, স্টার্টআপের ক্ষেত্রে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সম্পর্কিত বিষয়গুলো প্রাধান্য দিচ্ছেন বিনিয়োগকারীরা। স্টার্টআপে আমাদের এই কান্ট্রিতে মানে ফরেন ইনভেস্টমেন্ট মানে আসছে মানে কিছু গুটি কয়েক হাতে। এবছর আমাদের এক্সপেকটেশন ছিল অনেক বেশি আসার, তো সেই তুলনায় আমরা 70% পর্যন্ত বিট করতে পারছি। হাইটেক ডিপটেক যেই হচ্ছে যে স্টার্টআপগুলো, সেই স্টার্টআপগুলোতে আমরা ফোকাস করলে দেখা যাবে আরও বেশি আমরা ফরেন ইনভেস্টমেন্টগুলোকে আরও বেশি অ্যাট্রাক্ট করতে পারবো। ট্যাক্সেশন সিস্টেম, রেগুলেশন এগুলির ব্যাপারে প্রপার গাইড দেওয়া হয় না, যার কারণে আমরা নিজেরাই অন্ধকারে থাকি, আমরা নিজেরাই জানি না। আমাদেরকে যেটা করতে হবে, কোর যেটা অ্যালগোরিদম এটাকে ডিজাইন করে। জটিল নীতিমালা ও উচ্চ করের মতো বাধার কথা তুলে ধরে বিশেষজ্ঞরা বলছেন, তথ্য প্রযুক্তি খাতে বিদেশি বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। পাশাপাশি উদ্যোক্তাদের চ্যাট জিপিটি নির্ভরতা কমিয়ে নিজস্ব প্রযুক্তি উদ্ভাবনের দিকে নজর দিতে হবে। খুব তাড়াহুড়ো করা যাবে না। স্টার্টআপ একটা ধৈর্যের ব্যাপার, এটা কিন্তু অনেক দিন আপনাকে লেগে থাকতে হবে একাগ্রচিত্তে। আর আমাদের ক্লায়েন্ট যারা, তারাও কিছু একটা ইনভেস্ট করে 6 মাসের মধ্যে রেজাল্ট চায়, 1 বছরের মধ্যে রেজাল্ট চায়। এগুলো 6 মাস 1 বছরের ব্যাপার না। বাংলাদেশের রেগুলেশনে এবং পলিসিতে বেশ কিছু আনপ্রেডিক্টেবিলিটি আছে এবং কনসিস্টেন্সির অভাব আছে, যার ফলে বাইরের যারা ইনভেস্টর তারা তো সবসময় চিন্তা করে লং টার্ম পার্সপেক্টিভটা কী এবং লং টার্মে তাদের বিজনেস প্ল্যান কী হবে, তারা সেভাবে চিন্তা করে। সফল স্টার্টআপের জন্য উদ্ভাবক, উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের মধ্যে যোগসূত্র তৈরি করতে সরকারি উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। গণভবনে নতুন উপদেষ্টা শপথ গ্রহণ অনুষ্ঠান চলছে, সরাসরি যাচ্ছে সেখানে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবার মাননীয় উপদেষ্টাকে গোপনতার শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি চৌধুরী রফিকুল আবরার সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা উপদেষ্টা রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। অনেক কৃতজ্ঞতা মাননীয় রাষ্ট্রপতিকে, মাননীয় উপদেষ্টাকে উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য মাননীয় উপদেষ্টাকে অনুরোধ জানাচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় উপদেষ্টাকে আন্তরিক অভিনন্দন জানাই।
এখন আমি শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতিক্রমে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। সরাসরি যুক্ত ছিলাম বঙ্গভবনে। এ পর্যায়ে আমরা চলে যাব স্টার্টআপের বিনিয়োগ বিষয়ক আলোচনায়। আমাদের সঙ্গে আছেন জনাব অলি আহাদ। আমরা যেমনটা একটু আগে প্রতিবেদনে দেখলাম যে স্টার্টআপের একটি সম্ভাবনাময় খাত, তারপরেও এই খাতে বিনিয়োগ বাড়ছে না, কারণ কি বলে মনে করেন? আচ্ছা, আমি ধন্যবাদ। আমি প্রথমেই শুরুতে একটু তথ্য কারেক্ট করে নিই। দেশে আসলে কৃত্রিম বুদ্ধিমত্তায় কোনো ট্যালেন্টের সংকট নেই। যেটা হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে ডিমান্ড অ্যাক্টিভেটেড না, আমাদের লোকাল কাস্টমাররা এনাফ প্রজেক্টস নিচ্ছেন না। সেকেন্ড হচ্ছে স্টার্টআপগুলো যারা আসলে এই ট্যালেন্টটা চায় তারা ঠিকভাবে এই ট্যালেন্টগুলোকে চাচ্ছে না। আমি আপনাকে বলি, আপনি দেখুন বুয়েটে যান, দেখবেন স্টুডেন্টস ওরা এখন স্টুডেন্ট অবস্থাতে লোকাল স্টার্টআপগুলোতে 20,000 টাকায় চাকরিতে বেতনে পাচ্ছিল, এখন রিমোটলি 2.25 লাখ টাকায় কাজ করছে এখনও স্টুডেন্টস। সো আসলে খুব ভালো ট্যালেন্টস আছে, বাট এখন আমার যে মার্কেটে যে কম্পিটিশন আছে, রিমোট টিমগুলো মাশাআল্লাহ যে সুন্দর অনারারিয়াম দিতে পারছে, ভালো কাজ দিতে পারছে, সেই তুলনায় আসলে লোকাল স্টার্টআপগুলো ওটা বুঝিয়ে উঠতে পারছে না। ওরা এখনও জিনিসটা, আপনি যদি অনেস্টলি যান দেখবেন আমাদের বেসিস বা ইক্যাপের খুব পুরনো প্রতিষ্ঠানগুলো এরও আসলে অনেকটা গার্মেন্টস কর্মীদের মতো করে আসলে এই ট্যালেন্টগুলোকে ট্রিট করে। যেই কারণে হয় যেটা, এই ভালো ট্যালেন্টসগুলো দেশে আছে, তারা বিদেশে প্রতিষ্ঠানগুলোর জন্য কাজ করে, আর তখন আমরা বলি যে আসলে দেশে এই ট্যালেন্ট নেই। এটা একদম সত্যি কথা না। আর স্টার্টআপ বিনিয়োগের কথা যেটা বলছেন আপু, এটা খুবই স্বাভাবিক। আপনার যে কোনো একটা কিছু আসলে মানুষ যখন দেখবে যে জিনিসটা কাজ করে, তখন সেটার পেছনে মানুষের আগ্রহ আরও বাড়বে। আপনি আসলে এখন পর্যন্ত একজনও পসিবলি বাংলাদেশি ইন্ডিভিজুয়াল বা প্রতিষ্ঠান পাবেন না যারা বাংলাদেশের স্টার্টআপে বিনিয়োগ করে আসলে সফলতার মুখ দেখেছে। ওরকম গল্প আপনি পাবেন না। দেখবেন দেশের সফল স্টার্টআপ বেশ কয়েকটি আছে, হ্যাঁ, কিন্তু ওই যে বললাম ইনভেস্টররা সাকসেসফুলি তাদের রিওয়ার্ডটা পেয়েছেন এরকম নয়। এবং সেটার জন্য আসলে আমি বলবো ঠিকমতো না জেনে না বুঝে আসলে যে বিনিয়োগগুলো, বেশ কিছু স্টার্টআপ আছে যারা খুব আপনার ডিসপ্রপোর্শনেটলি ইনভেস্টমেন্ট পেয়েছে, কিন্তু আসলে ওই স্টার্টআপগুলো এখনও আপনার সাকসেসফুল হওয়া, সাস্টেইনেবল হওয়া, প্রফিটেবল হওয়া তো অনেক দূরে। ওদের বিজনেস মডেলগুলোই ডিফারেন্ট। সো দিন শেষে যেটা দাঁড়াচ্ছে, আপনি যদি ইউনিভার্সিটিগুলোতে যান দেখবেন বুয়েট, আইওটি, আইবিএ, কুয়েট, আপনি যদি ইউনিভার্সিটিগুলোতে যান দেখবেন অনেক ট্যালেন্টেড ইন্ডিভিজুয়ালস একদম সত্যিকারের প্রবলেম আইডেন্টিফাইও করেছে, বাট ওই বেচারারা আসলে ইনভেস্টমেন্ট পাচ্ছে না। খুব অল্প 10 লাখ 20 লাখ টাকা সামান্য ইনভেস্টমেন্টের জন্য ও আসলে মার্কেটে যেতে পারছে না। তো একটা সময় কী হচ্ছে, বাসা থেকেও তো আসলে আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপট যেটা, বাসাও তো খুব বেশি দিন ধরে ওকে এইভাবে ছেড়ে দিয়ে থাকতে পারে, ওর একটা দায়বদ্ধতা আছে। সো একটা সময় কী করছে, ও শেষ পর্যন্ত গিয়ে চাকরিতেই জয়েন করছে। কয়েক বন্ধু মিলে কিছু করছে, হয়তো বন্ধু বান্ধব মিলে অল্প কিছু টাকা আত্মীয় স্বজনের কাছ থেকে নিয়েছিল, যেটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডিকুয়েট ছিল না থাকার কারণে ও সাকসেসফুলি এমপিপিরও করতে পারেনি। সেরকমই আসলে গল্পটা প্রচুর। এখন ফলে স্টার্টআপগুলো কী করছে, হয় ওরা দেখবেন খুব দুঃখজনক বাংলাদেশে বসে ওদের মেধা কাজে লাগিয়ে বিদেশের সমস্যা সমাধান করছে। আপনি যেমনটা বলছিলেন কৃত্রিম বুদ্ধিমত্তা জানে এমন কর্মী আছে, আবার জনবলও আছে। আপনি বলছেন যে যারা বিনিয়োগ খুঁজছে, এক্ষেত্রে তাদের কার্যকরভাবে ব্যবহার করার জন্য কি করা যেতে পারে? যেটা আমি বলবো যে আসলে একটু সচেতনতাটা দরকার আমাদের। এই যে কোনো দেশে আপনি যদি যান, যে কোনো ইকোসিস্টেম, আজকে আমেরিকায় কিছুদিন আগে জেফ বেজোস যেটা বলছিল, আমেরিকা আজকে এই জায়গায় যেতে পেরেছে বিকজ ওর রিস্ক ক্যাপিটাল হচ্ছে খুব ডিসপ্রপোর্শনেটলি হাই। ওখানে মাত্র 10% সম্ভাবনা আছে এরকম স্টার্টআপের জন্য ওরা $500 বিলিয়ন দিয়ে দিচ্ছে। অন দি আদার হ্যান্ড জেফ বেজোসই বলছেন যে আমাদের মতো দেশগুলোতে 99% প্রসপেক্টস থাকে, 90% প্রসপেক্টস থাকে, সেখানে আপনি $5 মিলিয়ন পাবেন না। সো রিস্ক ক্যাপিটালটা তো লাগবে আপু। আপনি একটা মার্কেটে একটা প্রবলেম আইডেন্টিফাই করলেন, করে আপনি সেটা বুঝলেন যে আচ্ছা কীভাবে আমি এটা সুন্দর করে সমাধান করব। আজকে দুপুরেই আমাদের সাথে জাপানের একটা টিমে আপনার একটা এআই সুন্দর করে চ্যাটবট নিয়ে আলোচনা আছে। ওই টিমটা 100 কোটি টাকা হচ্ছে ওর এখন প্রবলেম স্টেটমেন্ট। হ্যাঁ, ও সুন্দর করে চায় এটার একটা দারুণ জিনিস, ও কিন্তু খুঁজে পেতে বাংলাদেশের টিমের কাছেই চাচ্ছে। আমাদের বুয়েটের টিচাররা ওনারাই হচ্ছে সলিউশনটা দেওয়ার চেষ্টা করছেন। আমি বলবো যে আপনি যদি আসলে একটু ফিল্ডে যান দেখবেন ডেটা বলবে প্রচুর এআই টিম মেম্বার্স আছে, অন্যান্য ইঞ্জিনিয়ার্সও আছে। আনফর্চুনেটলি যেহেতু বাকি সব কিছু ইকোসিস্টেম বাকি সব কিছু কাজ করছে না, এই ট্যালেন্টসগুলো বেশিরভাগই এখন বিদেশের জন্যই কাজ করছে, বিদেশের প্রবলেম সলভ করছে। এটাই হয়ে যাচ্ছে। সরকারের সেক্ষেত্রে কি করা উচিত? এই যে তারা বিদেশে চলে যাচ্ছে বা হচ্ছে তাদের কার্যকরভাবে ব্যবহার করার জন্য কি করা উচিত, বা কি ধরনের পদক্ষেপ নিতে পারে, প্রণোদনা থেকে শুরু করে বিনিয়োগ যেন তারা পায়, সেক্ষেত্রে কি করা উচিত? সরকার বলবো কিক স্টার্টটা করতে পারেন। সরকার হচ্ছে এই ইন্ডাস্ট্রি সবাইকে ডেকে একটা খোলা আলোচনা করে একটা জায়গায় ডেকে করতে পারেন। বাট আমি আসলে ব্যক্তিগতভাবে আমার গত 7-8 বছরের অভিজ্ঞতা থেকে যেটা বলবো আপু, সত্যিকার অর্থে ইকোসিস্টেমের লোকজনকে আগে আসতে। আজকে কিন্তু দেখেন গার্মেন্টস ইন্ডাস্ট্রি এই জায়গায়
জায়গায় গিয়েছে, সরকার অবশ্যই বিভিন্ন সময় অনেক উৎসাহমূলক নীতি দিয়েছে, কিন্তু কাজ যেটা করার কিন্তু গার্মেন্টস ব্যবসায়ীরাই করেছেন। ওনারাই কিন্তু শিল্পী এই প্রযুক্তির পিছনে ব্যয় করেছেন, ওনারাই দক্ষতার পিছনে ব্যয় করেছেন, কমপ্লায়েন্ট হয়েছেন, তাই না? এখানেও আসলে ইন্ডাস্ট্রির ইকোসিস্টেমের লোকজন যারা আছে, ইনভেস্টর, স্টার্টআপ ফাউন্ডার্স, কর্মী, এদেরকেই আগে আসতে হবে। সরকার যেটা করতে পারে, যেটা বললাম, সবাইকে ডেকে এনে সুন্দর করে আলাপ করে যে দেখো তোমরা বলছো যে আসলে ট্যালেন্ট না, এর তো কথা সত্যি না, আমি তো অনেক ট্যালেন্টের লিস্ট দিতে পারছি তোমাকে, আমি আপনাকে এখন 200 AI ইঞ্জিনিয়ার্সের লিস্ট দিতে পারবো যারা বাংলাদেশে বসে দেশের বাইরে কাজ করছে। তাহলে আপনি কিভাবে বলেন যে দেশে হচ্ছে AI ইঞ্জিনিয়ার্স বা ট্যালেন্ট নাই? নীতি সহায়তার ক্ষেত্রে কি করতে পারে সরকার? হয়তো খুব ছোট স্কেলে শর্ট টার্মের জন্য হয়তো আপনার প্রণোদনা দিতে পারেন যে যারা এই ধরনের প্রযুক্তিতে কাজ করে, এই ধরনের ফ্রন্টিয়ার থেকে কাজ করবেন, হয়তো তাদেরকে সে পরবর্তীতে ট্যাক্স রিওয়ার্ড রিইম্বার্সমেন্ট এগুলো দেওয়া যাবে। বাট আমি আসলে ব্যক্তিগতভাবে নিজেও, আমি IBR স্টুডেন্ট আর বিজনেস স্টুডেন্ট হিসেবে মনে করি এগুলো আসলে আমরা ওই ব্যবসায়ীরা চাই, ব্যবসায়ীদের সাথে আলাপ করেন, বলবেন আমাকে ভ্যাট ছেড়ে দাও, আমাকে ট্যাক্স ছেড়ে দাও। আসলে এইভাবে ব্যবসা হয় না। চায়নাও আসলে এইভাবে যায়নি। আপনি চায়নার ইন্ডাস্ট্রিতে একটু দেখেন তো, ওখানে গিয়ে আসলে গভর্নমেন্ট ওদেরকে ভ্যাট ট্যাক্সের প্রণোদনা দিয়ে করছে, নাকি আসলে ওখানকার ইন্ডাস্ট্রির লোকজনই আসলে এটা করছে? আপনি সিলিকন ভ্যালিতে যেয়ে দেখেন তো, আপনি সিলিকন ভ্যালি থেকে আসলে ভ্যাট ট্যাক্সে, আপনি আমাদের দেশের গার্মেন্টস, আমাদের ব্যবসায়ীদের সাথে যদি কথা বলেন, আপনার খুব মন খারাপ লাগবে। ওনারা ওই একই কথা বলবে যে আমাকে বিদ্যুৎ বিল কমায় দাও, আমাকে এইটা কমায় দাও। আসলে এইভাবে হয় না। আমার কাস্টমার তো আমাকে বলতেছে না ও কম টাকা দেবে, আমি কাস্টমারকে যদি আমি প্রবলেম সলভ করে দিই, কাস্টমার যদি আমাকে ঠিকটা দেয়, তাহলেই তো হয়ে যাচ্ছে। আজকে যে সময় টিভি ভাবটা চলছেন, আপনাদেরকে ভ্যাট ট্যাক্স কমানো দরকার হচ্ছে। আমি যদি সুন্দর মতো আমার সার্ভিসটা দেই, কাস্টমার যদি দারুণ প্রবলেম সমাধান হয়, উনি আমাকে সেই টাকা দিবেন, আমি সেটা দিয়েই চলবো। সরকারি প্রণোদনা বলেন বা কিছু, আমি আসলে মনে করি সঠিক বিনিয়োগ পরিবেশ সৃষ্টি করতে হবে, সেটাই বলতে চাচ্ছেন? ওইটা আসলে আমরা অনেকদিন থেকেই জানি। হ্যাঁ, এইটার কারণে বিশেষ করে আপনার বিদেশি বিনিয়োগ আসাটাও কঠিন। এই ব্যাপারগুলো অবশ্যই আমাদের কাজ করতে হবে, এটা নিয়ে কোনো কোয়েশ্চেনই নাই। বাট অনেস্টলি আমি সরকারকে দোষ দেওয়া বন্ধ করতে বলবো। আমি অনেস্টলি সবাইকে বলবো যে আমাদেরকে নিজেদের দায়িত্বটা নিতে হবে। আজকে আমি যদি ধরেন ইউনিভার্সিটিতে ঠিকমতো ক্লাস দিচ্ছি না, ধরেন উদাহরণ দিয়ে বলছি। আচ্ছা, আমাদের সময় স্বল্পতার কারণে এখানে শেষ করতে হচ্ছে, তাই আমি শেষ করতে চাচ্ছি সেটা বলে যে সঠিক বিনিয়োগ পরিবেশ সৃষ্টি করতে হবে, সেটাই বলতে চাচ্ছেন? ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বিনিয়োগ পরিবেশ, স্টার্টআপের বিনিয়োগ পরিবেশ নিয়ে কথা বলছিলেন জনাব অলি আহাদ। এ পর্যায়ে আমরা জানাবো বন্দর বাণিজ্যের খবর। ঢাকার পানগাঁও কন্টেইনার টার্মিনাল কার্যকর করতে অবশেষে নির্ধারিত ভাড়াপথা তুলে দিয়েছে চট্টগ্রাম বন্দর। এখন থেকে মেইন লাইন অপারেটর এবং ভ্যাসেল মালিক নিজেরাই দর নির্ধারণ করে নৌপথে কন্টেইনার পরিবহন করতে পারবেন। এক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি কাস্টমস হয়রানি বন্ধের দাবি ব্যবহারকারীদের। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কন্টেনার পরিবহনের চাপ কমাতে 2013 সাল থেকে শুরু হয়েছিল চট্টগ্রাম বন্দর থেকে পানগাঁও টার্মিনালে নৌপথে কন্টেনার পরিবহন। দীর্ঘ সময় পেরিয়ে গেল, নানা জটিলতায় সরকারের এই টার্মিনাল ব্যবসায়িকভাবে সফল হতে পারছিল না। 20 ফুট সাইজ কন্টেনারের ভাড়া $148 মার্কিন এবং 40 ফুট সাইজের জন্য $445 মার্কিন নির্ধারণ করে দিয়েছিল নৌ পরিবহন মন্ত্রণালয়। অতিরিক্ত ভাড়ার কারণে নৌপথে কন্টেনার পরিবহন কমছে বলে অভিযোগ ওঠায় আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। পানগাঁওয়ের যে আগে একটা ফিক্সড ভাড়া ছিল, সেই ফিক্সড ভাড়াটা এখন উইথড্র করা হয়েছে। এখন MLO এবং যে পানগাঁওগামী যে শিপ ওনার, এদের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে এবং সমঝোতার ভিত্তিতে এই ভাড়াটা নির্ধারণ হবে। তাহলে এই পানগাঁও রুটটা আগের তুলনায় অনেক বেশি ভাইব্রেন্ট হবে। পানগাঁও কন্টেনার টার্মিনালের ভাড়াপত্র পরিবর্তন করে জারি করা সার্কুলার ইতিমধ্যে বিদেশি মেইন লাইন অপারেটরদের জানিয়ে দেওয়া হয়েছে। বন্দরের নতুন সিদ্ধান্তে মেইন লাইন অপারেটর এবং ভেসাল ওনারদের মধ্যে প্রতিযোগিতা বাড়ল। গুরুত্বপূর্ণ এই নৌ রুটের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন ব্যবহারকারীরা। বিশেষ করে ইন্স্যুরেন্সের পাশাপাশি দুর্ঘটনা কবলিত জাহাজ দ্রুত উদ্ধারে উদ্ধারকারী জাহাজের ব্যবস্থা করা হলে এই রুটে আগ্রহ বাড়বে বলে মত তাদের। এই যে ওপেন করে দেওয়াটা, এটার দ্বারা কিন্তু একটা পজিটিভ একটা, যেটা আমি অলরেডি আমাদের সবার থেকে আমরা যে আশাটা পাচ্ছি, এবং আমরা এই মেসেজটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড সব প্রিন্সিপালের কাছে আমরা পৌঁছে দিয়েছি। সো এটা একটা ভালো কিছু একটা আমরা আশা করছি। ঢাকার কেরানীগঞ্জে 64 একর জায়গার উপর 154 কোটি টাকা খরচ করে 2013 সালে তৈরি করা হয়েছিল এই পানগাঁও কন্টেনার টার্মিনাল। বছরে অন্তত 2 লাখ কন্টেনার হ্যান্ডেলিং সক্ষমতা রয়েছে এই টার্মিনালের। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।
রমজানে বিভিন্ন ফলের চাহিদা বাড়ায় ভারত থেকে বেড়েছে আমদানি, তবে বছর শুল্ক বৃদ্ধি সহ নানা কারণে দাম ঊর্ধ্বমুখী। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি যাচ্ছে সেখানে। 3 দিন আগে শুরু হয়েছে পবিত্র রমজানের মাস, আর এই রমজানের মাসে অন্যান্য ইফতারিতে অন্যান্য খাদ্যদ্রব্যের পাশাপাশি চাহিদা বাড়ে কিন্তু বিদেশি ফলের। পরিসংখ্যান বলছে প্রতিদিনে দেশে বিদেশি ফলের চাহিদা রয়েছে প্রায় 17 লাখ কেজি। দেশে এই বিদেশি ফলের উৎপাদন না থাকায় শুধুই আমদানি করতে হয়, আর এই আমদানিকৃত ফলের বড় একটি অংশ আসে কিন্তু ভারত থেকে। এবার রোজা উপলক্ষে ভারত থেকে ফল আমদানি বেড়েছে। গতকাল কিন্তু ভারত থেকে গত এক সপ্তাহের যে পরিসংখ্যান আমরা পেয়েছি তাতে দেখতে পেয়েছি প্রায় 556 ট্রাক আপেল, আঙুর, কমলা, লেবু সহ বিভিন্ন ধরনের ফল কিন্তু বেনাপোল বন্দর দিয়ে আমদানি হয়েছে। তবে এবছর কিন্তু ফলের দাম গত বছরের থেকে প্রায় 50 টাকা কেজিতে বেড়েছে। কারণ হিসেবে আমরা যেটি জানতে পেরেছি যে গত মাসে ফলের উপর জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর 10% শুল্ক কর বৃদ্ধি করে। এছাড়া রাজস্ব আদায়ের ক্ষেত্রে ওজনের পরিবর্তে বর্তমানে ট্রাকের যে চাকার সংখ্যার উপরে স্ল্যাব সিস্টেম করে রাজস্ব আয়ের কারণে কিন্তু এই শুল্ক বেড়েছে এবং ফল আমদানি খরচ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আমরা বেনাপোলের বাজার ঘুরে দেখতে পেয়েছি যে আপেল প্রতি কেজি 320 টাকা, কমলা 270 টাকা, আঙুর 450 টাকা এবং ডালিম 480 টাকা দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ শুল্ক বৃদ্ধির কারণে কিন্তু গত বছর থেকে এবছর ফলের দাম 50 টাকা বেড়েছে। এতে নিম্ন আয়ের মানুষের কিন্তু ফলটি কিনা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। এ ছিল বেনাপোল স্থল বন্দর থেকে যে ফল আমদানি বাড়লেও যে বাজারে ফলের দাম বৃদ্ধি হয়েছে তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল বন্দরে। এবার জানাবো পুঁজি বাজারের খবর। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে দিনের লেনদেন চলছে। সবশেষ বাজার পরিস্থিতি জানাতে নিয়ে চলে যাচ্ছি ডিএসইর ওয়েবসাইটে। আমরা গতদিন যেমনটা দেখেছি কার্যদিবস শেষ হয়েছে নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে, এবং আমরা আজ দেখতে পাচ্ছি প্রথম প্রায় 1.5 ঘন্টায় হচ্ছে সবকটি সূচকই ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন হচ্ছে। এবং যেটি প্রধান সূচক রয়েছে ডিএসই এক্স সূচক, এটি হচ্ছে 15 পয়েন্ট বেড়ে বর্তমানে অবস্থান করছে 5209 পয়েন্টে, এবং ডিএসই এস সূচক যেটি সরিয়া সূচক রয়েছে সেটি 2 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1160 পয়েন্টে। এবং এরপরে যে সূচকটি রয়েছে 30টি ভালো প্রতিষ্ঠান নিয়ে গঠিত DS30 সূচক, এটি বেড়েছে 3 পয়েন্ট এবং এটি অবস্থান করছে 1893 পয়েন্টে। এবং আজকে এখন অবধি এই মুহূর্ত অবধি যে কয়েকটি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে তার মধ্যে বেড়েছে 204টি প্রতিষ্ঠানের শেয়ার দর এবং কমেছে হচ্ছে 86টি প্রতিষ্ঠানের শেয়ার দর, এবং অপরিবর্তিত রয়েছে 96টি প্রতিষ্ঠানের শেয়ার দর। এবং এখন পর্যন্ত লেনদেন হয়েছে 1115 কোটি 83 টাকার শেয়ার লেনদেন হয়েছে। এবং আমরা যদি দেখি শীর্ষ যে 20টি প্রতিষ্ঠান রয়েছে তার শীর্ষে কোন প্রতিষ্ঠানগুলো রয়েছে, তার শুরুতেই রয়েছে ওরিয়ান ইনফিউশন, এবং এরপরে হাক্কানি পালস অ্যান্ড পেপার্স, তারপরে 3 নম্বরে রয়েছে ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস, এবং চতুর্থ রয়েছে শাইন প্রোকোর সিরামিক্স, এবং পঞ্চম স্থানে রয়েছে লিন্ডে বাংলাদেশ। এবং প্রথম যে প্রতিষ্ঠানটি রয়েছে ওরিয়ান ইনফিউশন, এটির প্রতিটি শেয়ার বিক্রি হয়েছে 388 টাকা প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে। তো এই ছিল আমার কাছে ঢাকার শেয়ার বাজারের সবশেষ খবর। দেখছেন এই সময়ের বাণিজ্য। রমজানে ক্রেতাদের স্বস্তি দিতে ট্রাক সেলে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করছে দেশের অন্যতম বৃহৎ ভোগ্যপণ্য বাজারজাতকারী শিল্পগোষ্ঠী সিটি গ্রুপ। বিস্তারিত জানাতে রাজধানীর সেগুনবাগিচা থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার ফরহাদুর রহমান। বিস্তারিত জানবো তার কাছ থেকে। সামনে আমরা এখানে দেখতে পাচ্ছি দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী ভোগ্যপণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপ, তাদের নিয়মিত ট্রাক সেল কার্যক্রম আজকে ৪র্থ দিনের মতন পরিচালনা করা হচ্ছে। এবং যেটি দেখা যাচ্ছে যে তারা মোট 19টি পণ্য বিভিন্ন পরিমাণ মূল্য ছাড়ে তারা বিক্রি করছেন।
কিছুক্ষণ আগে এই জায়গাটি থেকে বেশ ক্রেতাদের ভিড় ছিল। তারা যেটি করছিলেন আসলে যেসব পণ্য কম দামে পাওয়া যাচ্ছে তারা সেগুলো নিচ্ছিলেন। আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখানে সয়াবিন তেল থেকে শুরু করে সরিষার তেল, চিনি গুঁড়া, চাল, ফিনি মিক্স, হালিম বিরিয়ানি, মুড়ি, লবণ সহ নানা মোট 19টি পণ্য কিন্তু তারা বিক্রি করছেন। সিটি গ্রুপ আসলে যেটি করছেন আসলে বিশেষ মূল্যে তারা এটি বিক্রি করছেন, যেহেতু রমজানে ভোগ্যপণ্যের নানা সংকটের কথা বলা হয়ে থাকে, সেসব সংকটকে যাতে সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি না হয় সেজন্য তারা আসলে এই কাজগুলো করছেন। শুধুমাত্র এই জায়গাটিতে নয়, তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন মোট 5টি ট্রাকে করে ঢাকার রাজধানীর 15 থেকে 16টি স্থানে মূলত তারা এই কার্যক্রম পরিচালনা করছেন। ভোক্তাদের সাথে আমরা কথা বলেছিলাম যারা আসলে এই জায়গাটি থেকে এসব পণ্য কিনছেন, তারা বলছেন যে মূলত বাজার মূল্য যেটি এমআরপি মূল্য, সেই মূল্য থেকে কম দামে এইসব পণ্য পাওয়ার কারণে তারা বেশ সন্তুষ্টি প্রকাশ করেছেন আমাদের সাথে। এবং সিটি গ্রুপের যারা বিক্রেতা আছেন এসব ট্রাকসেল, তারা বলছেন যে প্রতিদিনই তারা বেশ আশানুরূপ সাড়া পাচ্ছেন, কেননা মানুষজন যখন বাজার থেকেও কিছু কম মূল্যে এসব পণ্য পাচ্ছেন তখন তারা বেশ উপকৃত হচ্ছেন। এবং এই চাহিদাটা আসলে তারা সারা মাসেই পাবেন। গত বছর তারা করেছিলেন, এবছর যেটি তারা করছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে রাজধানীতে বিভিন্ন পয়েন্ট এসব পণ্য বিক্রি করছেন। পুরো রমজান মাসে কিন্তু এই পণ্য বিক্রি কার্যক্রম তারা চালিয়ে যাবেন। এবং যদি একটু বিস্তারিত বলতে চাই যে এখানে সয়াবিন তেল তারা 172 টাকাতে পাচ্ছেন, যেটি মূলত 1 লিটার 175 টাকায় বাজারে বিক্রি হয়। এছাড়া 2 লিটার সয়াবিন তেলের যে বোতল মূলত 350 টাকা গায়ের মূল্য, সেটি তারা 344 টাকাতে এখানে বিক্রি করছেন। এছাড়াও পাওয়া যাচ্ছে সরিষার তেল, মসুর ডাল, এবং সবচেয়ে বেশি যে ছাড়টি দেওয়া হচ্ছে সেটি মূলত গরুর দুধে, সেখানে অন্তত 50 টাকা ছাড় পাচ্ছেন যারা আসলে এই প্যাকটি পাচ্ছেন। এছাড়াও যেসব পণ্য পাওয়া যাচ্ছে লবণ, চিনি সহ নানা ধরনের পণ্য তারা কিন্তু এখানে বিক্রি করছেন। এবং এই কার্যক্রম এই রমজান মাস সাধারণ মানুষের স্বস্তির জন্য তারা করে থাকবেন বলে তারা বলছেন। তো রাজধানীর সেগুনবাগিচা থেকে এই ছিল আমার কাছে এই বিক্রি কার্যক্রমের সবশেষ খবর। নারায়ণগঞ্জ শহরের ঐতিহ্যবাহী দেওভোগ পাইকারি রেডিমেড পোশাক মার্কেটে জমে উঠেছে বেচাকেনা। এখানকার তৈরি আধুনিক পোশাক কিনতে ভিড় করছেন দেশের বিভিন্ন জেলার পাইকাররা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার সৈকত আলী সৈকত। সরাসরি যাচ্ছে সেখানে। শহরের দেওভোগ এলাকার যে প্রবেশ মুখ, সেই প্রবেশ মুখে 5টি বৃহৎ আকারের মার্কেটের সমন্বয়ে এই পাইকারি রেডিমেড পোশাক বিক্রয় কেন্দ্রটি গড়ে উঠেছে। এখানে 5 শতাধিক দোকান এবং সহস্রাধিক কারখানা রয়েছে যেখানে বিভিন্ন পণ্য উৎপাদন করা হয়ে থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন বয়সের শিশু এবং নারী পুরুষের পোশাক এখানে বিভিন্ন দোকানে বিক্রেতারা সাজিয়ে রেখেছেন। তো ব্যবসায়ীদের কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছি যে প্রতি বছর শবে বরাতের পর থেকেই মূলত তাদের ঈদের রমজানের বেচাকেনা শুরু হয় এবং পুরো রমজানেই তারা বেচাকেনা করেন। এই মার্কেটটিতে মূলত ছেলেদের শার্ট, পাঞ্জাবি, টুপি, ফতুয়া, মেয়েদের 3 পিস, সালোয়ার কামিজ, লেহেঙ্গা এবং শিশু বাচ্চাদের সব ধরনের পোশাক এবং নিত্য নতুন ডিজাইনের পোশাক এই মার্কেটে উৎপাদন করা হয়ে থাকে। এবং এখানকার তৈরি পোশাক রাজধানীর বঙ্গবাজার, সদরঘাট, নিউ মার্কেট, গাউসিয়া, চাঁদনী চক সহ বিভিন্ন শপিং মল ছাড়াও দেশের প্রায় বিভিন্ন জেলাতেই সরবরাহ হয়ে থাকে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানকার যারা পাইকারি ক্রেতারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে এখানকার কাপড়ের গুণগত মান এবং ভালো হয় এবং দামে সাশ্রয় হয়। এখানকার চাহিদাও বেশ রয়েছে। তবে একটা বিষয় আমরা জানাতে চাই যে মার্কেট ব্যবসায়ী মালিক সমিতির নেতৃবৃন্দ আমাদেরকে জানিয়েছেন যে এবছর ভারত থেকে পণ্য আমদানি না হওয়ায় দেশের তৈরি পণ্যের চাহিদা বেশি বেড়েছে, যে কারণে তারা বেশি বেচাকেনা মোটামুটি হচ্ছে এবং এবছর প্রায় 200 কোটি টাকার বেচাকেনা আশা করছেন ব্যবসায়ীরা। এই ছিল নারায়ণগঞ্জের দেওভোগ পাইকারি রেডিমেড পোশাক মার্কেটের সবশেষ। নারায়ণগঞ্জ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন রিপোর্টার সৈকত আলী সৈকত।
চট্টগ্রামে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্টের অংশ হিসেবে দেশে প্রথমবারের মতো পরিচ্ছন্নতা কর্মীদের জন্য জীবন বীমা চালুর ঘোষণা দিয়েছে ইউনিলিভার বাংলাদেশ। এ লক্ষ্যে ইয়াং পাওয়ার, মেটলাইফ ও ইউনিলিভারের মধ্যে চুক্তি সই হয়েছে। ঢাকায় অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জাভেদ আখতার ও মেটলাইফ বাংলাদেশের সিইও আলা আহমেদ সহ অন্যান্যরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্কের জবাবে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা ও চীন। রোববার মেক্সিকোর পক্ষ থেকেও পাল্টা শুল্ক আরোপের ঘোষণা আসবে বলে জানান দেশটির প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক শুল্ক আরোপের ঘোষণা বিশ্ব দরবারে এবার বাণিজ্য যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে। মঙ্গলবার থেকে কানাডা, মেক্সিকো এবং চীনের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নতুন শুল্ক কার্যকর হয়। সময় নষ্ট না করেই সেদিনই যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেয় কানাডা এবং চীন। ট্রাম্পের এই সিদ্ধান্তকে নির্বুদ্ধিতার পরিচয় আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রের 20.7 বিলিয়ন ডলারের পণ্যের ওপর 25% শুল্ক আরোপের ঘোষণা দেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এমনকি প্রয়োজন পড়লে 21 দিনের মধ্যে আরও 86.2 বিলিয়ন ডলারের পণ্যকে লক্ষ্য করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। ট্রাম্পের শুল্ক ঝড়ের মুখে মাথা নত করবে না চীন, এমনটাই জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। একই দিন চীনও যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর 15% শুল্ক আরোপের ঘোষণা দেয়। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় জানায় 15টি মার্কিন প্রতিষ্ঠানকে রফতানি নিয়ন্ত্রণ তালিকায় যুক্ত করেছে বেইজিং। এতে করে চীনের কোনো কোম্পানি এই প্রতিষ্ঠানগুলোর কাছে তাদের পণ্য রফতানি করতে পারবে না। এছাড়াও মেক্সিকো এ বিষয়ে কানাডা এবং চীনের পদচিহ্ন অনুসরণ করছে। দেশটির প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাম জানান রোববার মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেবে তারা। এই অবস্থায় মেক্সিকো এবং কানাডার সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক করতে তাদের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে পারেন ট্রাম্প বলে জানান মার্কিন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক। এ বিষয়ে দুই দেশের প্রতিনিধিদের সঙ্গে তার আলোচনা হয়েছে বলেও জানান তিনি। কানাডার এক প্রশাসনিক কর্মকর্তাও এই বিষয়টি নিশ্চিত করেছে। এ অবস্থায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে দেশগুলোর মধ্যে বাণিজ্য যুদ্ধ মাথাচাড়া দিয়ে উঠবে বলে ধারণা বিশ্লেষকদের, যা 4টি দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে বলে মনে করছেন তারা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এ ছিল সময়ের বাণিজ্যে, সঙ্গে থাকুন সময়।